Okay, so যেখানে ছিলাম, I think you can see this. দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে? Okay. So there's no panhandling here today. There's no what? There's no panhandling. একটা পারফরম্যান্স হচ্ছে, What are you talking about? I hear you picked every pocket in the house. My friend, দেখো a case of the pot calling the kettle black. এটা যে একটা ড্রামা সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর নাও তারপরে সিন গুলো দেখো, আমরা একটা দুটো সিন দেখলে আরো ভালো। And yes, a scar on his neck. How did you know all that? I'll tell you who the gentleman is with the kid gloves. It's McKeith. Mac the knife. এটাকে দেখে কারোর মনে হবে না এটা একটা ঘর। Thank God. Mac the knife. সমস্ত Jesus coming to be our host. Polly hasn't stepped in her bed. I'm sure she just went out with friends for a bite, Jonathan. I'm sure of it. I hope to God it was only a কিভাবে দাঁড়িয়ে আছে, তোমাকে একটা বড় ড্রয়িং রুম বোঝাতে খালি একটা চেয়ার। At every moment you are getting pointed out, যেটা এখন ওই অঙ্গন মঞ্চে করা হয়, তুমি বুঝতে পারছো যে এটা একটা নাটক হচ্ছে। This is a drama. তার মধ্যে গান আছে, মিউজিক আছে, হ্যাঁ, এবং সেই জিনিসগুলো দিয়ে no one gets anything for free. But lest you fear we may have ganged up on him for this execution, it seems McKeith will not be hanged. নেওয়ারও কোনো চেষ্টা করা হচ্ছে না, তোমাকে আনন্যাচারাল লুক দিয়ে দেখানো হচ্ছে। এটা ফাঁসির মঞ্চ করা হয়েছে, দেখো কিভাবে। Does it look like it? বাট তুমি বুঝতে পারছো যে হ্যাঁ ওটা একটা ফাঁসির মঞ্চ, কিন্তু এটাকে স্টেজের জন্য এইভাবে করা হয়েছে। তো তুমি যদি তার আগেকার সিনেমা বা এলিজাবেথন রিপ্রেজেন্টেশন গুলো দেখো, তাহলে দেখবে ওখানে একদম মানে খুব ভালোভাবে স্টেজ ডাইরেকশনটা ভিভিড। ফাঁসির মঞ্চ করার জন্য ফাঁসির মঞ্চই করা হচ্ছে। So this is the thing I want to say, that ব্রেক্ট যেটা বলছেন তার একটা ভিভিড মেশিনারি দিয়ে একটা ড্রামা তৈরি হচ্ছে, যেখানে অ্যালিয়েনেট করা হচ্ছে, বারবার তোমাকে মনে করে দেওয়া হচ্ছে you are being reminded of your social reality. ঠিক আছে, you are being reminded of your social reality. So সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কি বলছেন ব্রেক্ট একটু দেখবো। For him art is a potential tool for fighting against bourgeoisie ideology. So আমরা এরপরে একজনকে দেখবো ইডিওলজি নিয়ে কথা বলতে, তিনি আলথুজার। বাট মার্কসিস্ট ইডিওলজির কনসেপ্ট থেকে আলথুজার অনেকটা বাইরে বেরিয়ে যাচ্ছেন। whereas Brecht is saying, or literally Marx ইডিওলজিটাকে যে কনসেপ্টে ইউজ করছে, something which is literally not the reality, but something towards which one intends to go. এই যে ধরো মার্কসিজম একটা ইডিওলজি নিয়ে চলে, কি ইডিওলজি? that the supremacy of the proletariat, the hegemony of the proletariat. সেই প্রলেটারিয়াতদের হেজিমনিটা এস্টাবলিশ নেই বলেই তো এই ইডিওলজিটা দিকে মার্কসিজম যাচ্ছে। তো সেই রকম ইডিওলজির কনসেপ্টে উনি বুর্জোইস ইডিওলজির কথা বলছেন, যে বুর্জোইসিরা যে ইডিওলজি নিয়ে চলে, যে কন্টিনিউয়াস ম্যানিপুলেশন অফ দ্য প্রলেটারিয়াত, সেটাকে ফাইট করতে গেলে আর্ট একটা কাজ। আর্ট ইজ ওয়ান পোটেনশিয়াল টুল, সেটার মধ্যে দিয়ে এটা করা যায়। হি অপোজ দ্য আইডিয়া অফ আর্ট বিং কনসিডার্ড অ্যাজ এ সোর্স অফ আইডিয়াল এন্টারটেনমেন্ট, যেটা তোমার 1881 হয়েছিল। ওই রজেটি ব্রাদার্সদের 1880s এর দিকে যে মুভমেন্টটা হলো আর্ট ফর আর্ট সেক, সো উনি বলছেন না এটা হবে না, এইভাবে আর্ট চলতে পারে না। সেজ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি ইজ অ্যান ইলিউশন, রিয়েলিটি বলে কিছু হয় না। কেন রিয়েলিটি ইজ অ্যান ইলিউশন? তোমার কাছে যেটা রিয়েলিটি, আমার কাছে সেটা রিয়েলিটি নাও হতে পারে। Reality is very much depends on perspective as well as your social and cultural and standpoint, as well as standpoint in the class. So the reality ব্যাপারটা পুরোপুরি হচ্ছে তোমার ওই রিলেটিভ, তুমি বলতে পারো it is relative. That's why representation of reality is an illusion.
And that's why he pleads for alienation effect, যেটা বললাম, which creates illusionist realism. তুমি কিন্তু দেখে বুঝতে মনে হচ্ছে তোমার যে ওটা রিয়েল, তুমি কিন্তু একবারও ভাবছো না যে ওটা আনরিয়েল, কিন্তু তুমি এটা বুঝতে পারছো যে দিস ইজ ইলিউশন। মানে তোমার একবারও মনে হচ্ছে না যখন ওই লোকটাকে ফাঁসি দিচ্ছে, মনে হচ্ছে না যে এটা একটা দাদুর ঠাকুমার ঝুলি বা দাদুর গল্পগাথার মতো কোনো একটা গল্প বলছে। তুমি বুঝতে পারছো যে গল্পটা বলছে সেটা খুব সত্যি গল্প, সেটা সমাজে হয়। বাট সেটা কিন্তু ওই গল্পে যেটা আছে ওই ক্যারেক্টারের মধ্যে আমাকে সিম্পাথাইজ করলে হবে না, কারণ ওটা ওই ক্যারেক্টারটার সঙ্গে খালি হয় না, সেটা আমার সঙ্গে আমার সোসাইটিতেও হয়। তোমাকে এইভাবে রিটার্ন ব্যাক করাচ্ছে অ্যালিয়েনিয়েশন এফেক্ট। ঠিক আছে? আর কি? আর্ট রিডিম দ্য অডিয়েন্স ফ্রম এ স্টেট অফ প্যাসিভ কনজিউমার টু এ স্টেট অফ অ্যাক্টিভ ক্রিয়েটর অফ মিনিং। দেখো সেই অনেকটা স্ট্রাকচারালিস্টদের মতো, আমি কিভাবে জিনিসটাকে নেব সেটা আমার উপর ডিপেন্ড করবে। দ্যাটস ওয়াই অ্যালিয়েনেশন ইজ ডিমান্ডেড। সবাইকে যদি সিম্পাথাইজ করে দেওয়া হয় একটা ক্যারেক্টারের প্রতি, তাহলে সেটা হবে না। তোমাকে বুঝতে হবে যে দিস ক্যারেক্টার ইজ ফিকশনাল, বাট ইউর রিয়েলিটি ইজ আ ভেরি মাচ রিয়েল থিং, and what is being presented is something which is literally tending, or which literally is asking for something ideal. সেই আইডিয়ালটার সঙ্গে রিয়েলিটির কিন্তু কোনো সম্পর্ক নেই। ইউর রিয়েলিটি ইজ ভেরি ডিফারেন্ট, এবং সেই জন্য তোমাকে তোমার রিয়েলিটিটা বুঝে নিয়ে তোমার মতো করে তার মিনিং তৈরি করতে হবে। The same thing has different meaning for a bourgeoisie, for a proletariat, and for the lumpen. একটা এক্সাম্পল দিই, সার্কাসে জোকারের পারফরমেন্স। আমি টিকিট কেটে পয়সা দিয়ে দেখতে যাচ্ছি, আমার কাছে দ্যাট ইজ এন্টারটেনমেন্ট। যে লোকটা জোকারের রোলটা প্লে করছে তার কাছে ওটা ইনকাম, আর যে লোকটা জোকারটাকে দেখে খ্যাঁকে করে হাসছে এবং তার ডেপথে যাওয়ার চেষ্টা করছে না, সেই লোকটা লুম্পেন। তিনজনের পার্সপেক্টিভে তিনজন তার মিনিংটা তৈরি করে। একজনের কাছে কিন্তু তার মধ্যে মিনিংটা সার্ভাইভাল। And Marxism is asking to give that portion the highest priority. And যার কাছে এই জিনিসটা সার্ভাইভালে, সে কিন্তু জানে যে জোকারটা হাসালেও দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি। এবং সেইটা যখন অডিয়েন্স ফিল করবে যে এই জোকারটা যখন হাসাচ্ছে, দিস ইজ নট দ্য রিয়েলিটি, বাট ইন বিহাইন্ড there is a hungry man who is eager to earn some money to feed himself and feed his family. That is alienation. That is the difference between your reality and my reality. And that's why reality is an illusion. And উনি বলছেন কি, যে art is not reflection, but reflection on reality. So art is not reflection of, কথাটা ভাবো, art is not reflection of reality. Reality যা আছে art সেটাকে তুলে ধরে না। Art is, or art should be a reflection on reality. রিয়েলিটিটা কি অবস্থায় হয়ে আছে, রিয়েলিটির একটা বাইরের চেহারা আছে, ভেতরের চেহারা আছে। আর্ট খালি রিয়েলিটির রিফ্লেকশনই দেবে না, রিয়েলিটিটার যে কি অবস্থায় আছে, what is the condition of the reality, the art will comment on that, that ওই রিয়েলিটিতে ইন্ডিভিজুয়াল কোন জায়গায় আছে সেটাও বলবে। That is, the art will not only show that the joker is performing, the art will also show that one is getting entertained and another one is surviving by that performance. দুটোর মধ্যে পার্থক্য আছে। খালি পারফরমেন্সটা দেখিয়ে ছেড়ে দেওয়া, লাইক তোমরা যদি কেউ ছোটদের গল্প সিনেমাটা দেখো, কেউ দেখেছো? আমরা কদিন আগে কলেজে দেখালাম ফিল্ম ফেস্টিভ্যাল করে, ছোটদের গল্প। দিস ইজ আ রিফ্লেকশন অন দ্য লাইফ অফ দ্য জোকার্স। তাহলে এই যে সিনেমাটার গল্পটা বলছে, এটা খালি কিন্তু জোকারদের পারফরমেন্স দেখায়নি, ওই পারফরমেন্সের পরে স্টেজের পেছনে তাদের স্ট্রাগলটা কি সেটাই অনেক বেশি ফোকাস করেছে। সো দ্যাট ইজ হোয়াট আর্ট ইজ। যখন একটা নাটক দেখানো হবে, সেই নাটকটা খালি একজন মার্ডার হচ্ছে সেটা দেখাবে না,
কেন মার্ডার হচ্ছে সেটাও দেখাবে, যেটা থ্রি পেনি অপেরাতে দেখানো হয়েছে। থ্রি পেনি অপেরা লিটারালি সিক্স কেন একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে ক্রিমিনাল তৈরি হয়। লাইক if you have read The Good Women of Sichuan, another good example of Brechtian drama, ওখানে কিন্তু দেখানো হচ্ছে একজন প্রস্টিটিউট, she is being held by the gods, she now wants to help the other people and remain good, but she cannot. Why? Is it only the capitalist society which is behind that, যার জন্য হতে পারছে না? না, দেখানো যাচ্ছে তার নিজের ক্লাসে তার যে পজিশনটা, সেটার শিফটটাও তার নিজের ক্লাসের লোকজন নিতে পারছে না। Brecht is questioning the concept of unity of the proletariat. এটা কোথায় আছে? So Brecht কিন্তু ওই খালি ঘটনাটা দেখাচ্ছে না, তার কারণগুলো দেওয়ার চেষ্টা করছে, এবং সেই কারণটা দিতে গিয়ে তোমাকে বলছে নো, you should not sympathize with this character. তোমাকে এর মধ্যে ইনভলভ হয়ে গেলে চলবে না। You must remember that this is happening in your surrounding. That's why তুমি এই ক্যারেক্টারটাই সিম্পাথাইজড হয়ে যাবে আর ভেবে নেবে এটা খালি এই ক্যারেক্টারের গল্প। সেটা করলে হবে না বাবা, তোমাকে ভাবতে হবে এটা তোমারও গল্প, তোমার চারপাশেরও গল্প। সেই জন্য অ্যালিয়েনেশন এফেক্ট, যাতে তুমি ওই ক্যারেক্টারের থেকে নিজেকে আলাদা ভাবতে পারো। তুমি ভাবতে পারো ওটা একটা অভিনয় হচ্ছে, বাট ওই অভিনয়টা যে গল্পটা বলছে তার পেছনের গল্পটা রোজ আমার সোসাইটিতে। বোঝা গেছে জিনিসটা? কিরে কেউ কোনো সাড়া দেয় না, আমি কি পড়াবো? হ্যাঁ স্যার পারলাম, বুঝতে পারলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই। 1923 initially founded by, এই ইনফরমেশন গুলো দরকার, ফেলিক্স ওয়েল, a young Marxist thinker. Aim of the institute was to bring together different stand of Marxist thinking into one research center. ওখানে মার্কসিজম নিয়ে রিসার্চ হচ্ছে, ঠিক আছে। 22 জুন 1924 থেকে মোরাললেস এটা ওয়ার্কিং শুরু করছে, কিন্তু 1923 তে এস্টাবলিশ হচ্ছে। নিউ ইয়র্কে এটা মুভ করে 1933 তে। এখানকার মেন চারজন লোক হলেন হাবামাস, থিওডোর অ্যাডর্নো, হারবার্ট মার্কিউস আর হর্কেনহাইমার, মার্কস হর্কেনহাইমার। এদের মেন জিনিসগুলো কি ছিল, মেন এক্সপোনেন্টস কারা কারা? মেন চারজন লোকের নাম আমরা পাচ্ছি, হর্কেনহাইমার, অ্যাডর্নো, মার্কিউস, বেঞ্জামিন। And they were influenced by Hegel and Freud. Works কি main work, Adorno aesthetic theory 1970, Benjamin the work of art in the age of mechanical আইটা পড়েনি, একটু দেখে নিবি, mechanical reproduction. And এদের মেইন জিনিসগুলো কি ছিল? They saw modern culture as regimented and reduced to a commercial dimension. Modern culture কে এরা দেখছে সবটাই কমার্শিয়াল ভাবে, লাইক একটা আঁকা যদি হয় বা একটা ড্রামা যদি হয় তার পেছনে একটা কমার্শিয়ালাইজেশনও থাকে। মডার্ন কালচার তুমি যেটাকে ভাবো, টিভি, মুভি, সিনেমা যেগুলো হচ্ছে, তোমার ওয়েব সিরিজ যেগুলো হচ্ছে, দে আর লিটারালি প্রিচিং ডিফারেন্ট ইডিওলজিস। ডিফারেন্ট ইডিওলজির উপর হচ্ছে ঠিকই, কোনোটা লেফটিজমের উপর হচ্ছে, কোনোটা রাইটিজমের উপর হচ্ছে, কোনোটা মার্কসিজমের কথা বলছে, কোনোটা ফেমিনিজমের কথা বলছে, বাট আলটিমেটলি দে আর কমার্শিয়াল। প্রত্যেকটার জন্য প্রচুর টাকা, মানে আলটিমেটলি কি হচ্ছে, এত ইজম পড়া হচ্ছে, এত ইজম নিয়ে ভাবা হচ্ছে, বাট আলটিমেটলি দিজ আর ইউজিং দ্য ক্যাপিটালিস্ট মেকানিজম। Saw art as embodying a unique critical distance from the social and political world. যেটা তোমার একদম গ্রামসি বলছে যে আর্ট কি করবে, একটা ডিস্টেন্স রেখে কাজ করবে সোশ্যাল আর পলিটিক্যাল ওয়ার্ল্ডের থেকে, কিন্তু ক্রিটিক্যাল ডিস্টেন্স মানে বাইরে থেকে ক্রিটিসাইজ করবে সোসাইটি আর পলিটিক্সকে। ওয়াল্টার বেঞ্জামিন কি করছে, মডার্ন আর্ট ওয়ার্কস আর রিপ্রোডিউস ফর মাস কনজাম্পশন, একদম যে কথাটা বললাম যে কনজাম্পশনের জন্য রিপ্রোডিউস করা হচ্ছে, and are effectively copies which relate to original form. তো মডার্ন আর্ট হচ্ছে কপি। এই যে তুই যে গানা.com এ ঢুকে গান শুনছিস পে করে, তুই ইউটিউবে ঢুকে শুনছিস, তার জন্য ইন্টারনেটকে রিচার্জ করতে হচ্ছে, তোর পয়সা দিতে হচ্ছে কোনো একটা কোম্পানিকে। তুই কি শুনছিস, তুই কি অরিজিনাল গানটা শুনছিস? না, তার রেকর্ডেড ভার্সন শুনছিস, যেটা হাজার হাজার কপি হচ্ছে। তুই যে জামাটা পরেছিস, সেই জামাটার ডিজাইনটা কোনো একজন আর্টিস্ট অরিজিনালি একটা জামাতে করেছিল, তারপর সেটা কি হচ্ছে, প্রেসে গেছে, সেটা পরপর প্রিন্ট হচ্ছে বা পরপর মেশিনে সেলাই হচ্ছে।
So that's how everything is being produced for mass consumption. এইটাই মেইনলি ফ্র্যাঙ্কফুর্ট স্কুল বলছে, যেটা আর কি আর্ট এন্ড আর্কিটেকচার এই জিনিসটার কমার্শিয়ালাইজেশনের কথা বলছে। এরপরে আমরা আসবো অ্যালথুজারের কথা। অ্যালথুজার 1918 থেকে 1990 ফ্রান্সের লোক। অ্যালথুজারের মেন কাজ দেখো, পোর মার্কস আর কি আইডিওলজি এন্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। ইডিওলজি আর ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসটা খুব ইম্পর্টেন্ট। হেগেলের থেকে সরে আসছেন, বিকজ হেগেল হ্যাজ টকড অ্যাবাউট গড, Hegel has talked about individual, but Althusser is practically focusing on the class, and এই ক্লাসের কনসেপশন থেকে কিন্তু Althusser কতগুলো কথা বলছেন। উনি মার্কসের যে ইডিওলজির কনসেপ্টটা ওটা নতুন করে দেখছেন, ইডিওলজির কনসেপ্টটাকে আরেকটু জটিল করে দেখছেন, এবং লিটারালি এই ইডিওলজির জায়গাটাকে উনি বলছেন কি doubly distanced from the reality। সেটা মার্কস যেভাবে ব্যাখ্যা করেছে, মার্কস খুব সাধারণভাবে ব্যাখ্যা করেছে যে ইডিওলজি রিয়েলিটিকে ডিফাইন করতে পারে না, বিকজ ইডিওলজি যদি আইডিয়াল কোনো একটা জিনিসের দিকে মুভ করতে চায়, রিয়েলিটিতে সেটা নেই বলেই ওই আইডিয়ালের দিকে লোকে যেতে চায়। দ্যাটস ওয়াই ইডিওলজি ডিফার্স ফ্রম রিয়েলিটি, খুব সোজা করে বলে দিচ্ছেন। বাট এই লোকটা কিন্তু খুব অন্যভাবে বলছে, স্ট্রাকচারালিস্ট মার্কসিজমের কথা বলছে। এই লোকটা লাকার সাইকোঅ্যানালিসিসের কথা বলছে, এবং সেইখান থেকে গিয়ে এই লোকটা নিয়ে আসছে যে ইডিওলজি লিটারালি ইজ ডিফারেন্ট ফ্রম রিয়েলিটি। তার কারণ ইন্ডিভিজুয়ালকে সেটা এফেক্ট করে বিভিন্নভাবে। The individual's concept of ideology is difference, and ultimately individual makes class. তাই ক্লাসের ক্ষেত্রেও এই ডিফারেন্স গুলো হয়। And Althusser সেটাকে নিয়ে আবার নতুন করে একটা কথা বলছেন, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। উনি বলছেন যে এই যে স্টেট যেভাবে কাজ করে তার দুটো ভাগ আছে, একটা রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস আছে, একটা ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। ঠিক যে জিনিসটা মার্কস বলেছিল সুপারস্ট্রাকচারের ক্ষেত্রে, যে সুপারস্ট্রাকচার দু রকম ভাবে কাজ করে, একটা রিপ্রেসিভ সুপারস্ট্রাকচার, একটা ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচার। সেই সুপারস্ট্রাকচার কথাটাকে Althusser is replacing with the term state apparatus। এবং Althusser সেক্ষেত্রে কতগুলো কনসেপ্ট নিয়ে আসছে, লাইক রিলিজিয়ন, স্কুল, ইউনিয়ন, এইগুলোকে উনি নিয়ে আসছেন কিভাবে। উনি বলছেন যে পুলিশ, কোর্ট এগুলো হচ্ছে রিপ্রেসিভ, যেখানে একটা নেশন তার যে সমস্ত সিটিজেন্স আছে তাদের উপর রীতিমতো প্রেশার ক্রিয়েট করে এগুলো দিয়ে। বাট থ্রু ইউর এডুকেশন, থ্রু ইউর স্কুল, through teaching you the religious value, it ultimately, through teaching you politics, through making you the member of some basic, some important political parties, it really spreads some agenda, some propaganda within you. এটা তোমাকে প্রোপাগান্ডা গুলো তোমার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, and mold you accordingly, যেখানে কোনো প্রেশার দিতে হয় না। যেটা কমিউনিস্টরাও করেছে, কমিউনিজমের জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দিয়ে তোমাকে তো একটা প্রোপাগান্ডার দিকে নিয়ে যাচ্ছে। সেটা ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে, বাট কমিউনিজম ইজ এ টাইপ অফ প্রোপাগান্ডা। এবং তোমাকে কিন্তু কোন রকম প্রেশার না ক্রিয়েট করে বলছে যে হ্যাঁ তুমি প্রলেতারিয়াতদের ফলো করো। সো দিস ইজ হোয়াট Althusser saw। Althusser-এর পরে আমরা যদি দেখি রেমন্ড উইলিয়ামস। রেমন্ড উইলিয়ামস আবার হেগেলের দিকে ফিরে যাচ্ছে, সেই পুরোনো জায়গায় রেমন্ড উইলিয়াম কিন্তু লিটারালি মার্কসিজমকে নিয়ে যাচ্ছে, হেগেলের দিকে ফিরে যাচ্ছে। কালচার এন্ড সোসাইটি উনি 1780 থেকে 1950 অব্দি ডিসকাস করছেন রেমন্ড উইলিয়ামস এই বইটায়। অ্যান্ড লিটারালি কালচারাল ফর্ম অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্টের কথা বলছেন, যেটা এর আগে গ্রামসি নিয়ে আলোচনা করার সময় করেছি। বাট লং রেভলিউশনে উনি কিন্তু আবার পেছন দিকে ফিরে যাচ্ছেন। আর কি করছেন, মার্কসিজম এন্ড লিটারেচার 1977 এই বইটায় মার্কসিস্ট থিওরি গুলোর একটা ক্রিটিক্যাল রিভিউ দিচ্ছেন, and সেখানে ইডিওলজি, হেজিমনি, বেস, সুপারস্ট্রাকচার এগুলো নিয়ে ডিসকাস করছেন। দেন গ্রেগরি লুকাক্স। লুকাক্স হাঙ্গেরির লোক। এই লোকটা কিন্তু অর্থোডক্স মার্কসিজমে ফিরে যাচ্ছে আবার। এর যে কাজগুলো আছে সেগুলোকে একটু দেখে নিও। হাঙ্গেরিয়ান কমিউনিস্ট পার্টি 1918-এ জয়েন করেছে। আর কি এর মেন যে কাজটা লিটারারি দিকে বলছে, দ্য থিওরি অফ রিফ্লেকশন whereby art reflects a totality of historical forces,
দেখো ঠিক এর আগে যেমন কমিউনিস্টরা বলেছে যে আর্ট ইজ কমার্শিয়ালাইজড, যেটা বলছে আর্ট ইজ কোমোডিফাইড, আর্টকে কোমোডিটি করে দেওয়া হয়েছে, আর্ট ইজ বিং কনজিউম, তেমন এখানে লুকাক্স আরেকটু এগিয়ে গিয়ে বলছে যে আর্ট হ্যাজ দ্য পাওয়ার and it reflects the totality of historical forces, that is it has the power to change the course of history. এটা তোমরা যারা রেনেসার হিস্ট্রি তোমাদের যখন পড়িয়েছি তোমরা এটা বুঝেছো যে ক্লাসিক্যাল আর্ট অ্যান্ড আর্কিটেকচারের নতুন করে চর্চা হওয়ার ফলে কি রকম একটা কালচারাল চেঞ্জ এসেছিল, which ultimately resulted in a large social change. So you can understand, এটা তোমাদের নতুন করে বোঝাতে হবে না যে how art reflects the totality of historical force. ঠিক একই রকম ভাবে আজকের যুগে বসে তুমি যদি দেখো, একটা খুব ছোট্ট এক্সাম্পল দিই, আর্ট কিভাবে কোনো একটা জিনিসকে, কোনো একটা আইডেন্টিটিকে ইন্সপায়ার করে। সেদিন আমি একটা লেকচার শুনছিলাম ওয়ার্ল্ড ইয়েতে, একটা মানে ওয়ার্ল্ড একটা ইন্টারন্যাশনাল স্টেজে শুনছিলাম, সেখানে একজন বলছিলেন যে হাউ ডু উই নো টেগোর, হাউ ডু দ্য ওয়ার্ল্ড নো টেগোর, ডাজ দ্য ওয়ার্ল্ড নো টেগোর অ্যাজ এ পোয়েট, does the world know Tagore as a novelist or as a critic? বলছেন না, কারণটা কি? Because Tagore has written vehemently in Bengali and the proper translation of Tagorean feelings into English is almost impossible. ইয়েটসের মতো লোক গীতাঞ্জলি পড়েছিল, তাও গীতাঞ্জলি সব জায়গায় মানে লাইন বাই লাইন সেই একই ফিলিংস পাওয়া যায় না, তা সত্ত্বেও গীতাঞ্জলি নোবেল পেয়েছিল। কিন্তু টেগোরের কবিতা বা গানের সঙ্গে টেগোরের নোবেল তো অন্যভাবে নয়, বা টেগোরের সেই গীতাঞ্জলিও ইংলিশ নোয়িং কান্ট্রি গুলোতে গেছে, অন্যান্য দেশগুলোতে যেখানে ইংরেজি জানে না লোকে বা ইংরেজির চর্চা করে না, কালচারালি যারা ইংরেজির এগেনস্টে, তারা পর্যন্ত টেগোরকে জানে। কিভাবে জানে? বলছে the most prioritized item of Tagore in the whole world is Tagore's paintings. টেগোরের ছবি থেকে টেগোরের পরিচয়। আজ সারা পৃথিবী জুড়ে আজকে যদি টেগোর নিয়ে 30টা সেমিনার হয়, তার 26টা হয় টেগোরের পেইন্টিং নিয়ে। ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে, যেখানে টেগোরিয়ান লিটারেচারের তেমন চর্চা নেই, সেখানে লোকে কিন্তু টেগোরের ছবিকে নিয়ে কথা বলে। একটা ছবি তার কতগুলো লেয়ার, একটা ছবি গোটা সময়টাকে রিপ্রেজেন্ট করে। টেগোরের সময় যে আর্ট ফর্ম তাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য থিং, আমাদের একটা মানুষ যে একটা কাল্ট তৈরি করতে পারে, যাকে রীতিমতো একটা কাল্ট ফিগার হিসেবে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়, বাংলাদেশে মানা হয়, সেই লোকটার কিন্তু মোরাললেস এই সাবকন্টিনেন্টের বাইরে মেইন পরিচয় is not a poet but a painter. তাহলে বুঝতে পারছো আর্ট ফর্ম কিভাবে কোর্স অফ হিস্ট্রিকে চেঞ্জ করতে পারে। উনি এখানে শেক্সপিয়ার থেকে তুলনা দিয়েছেন। উনি বলছেন যে একটা আর্ট ফর্ম যে সোসাইটিকে টানতে পারে সব থেকে বেশি, আমি রেনেসার কথা এই জন্যই বললাম কারণ রেনেসাতে আমরা সব থেকে বেশি এক্সপিরিয়েন্স করতে যেটা, উনি বলছেন সেটা সব থেকে বেশি ম্যানিফেস্টেড হয়েছে ইন দ্য ড্রামাস অফ শেক্সপিয়ার, কারণ অনেক বেশি নাটক লিখেছে লোকটা। একটা সোসাইটির যে নতুন ইমার্জিং কালচার, তার সমস্ত রকম জনার যদি রিফ্লেক্টেড হয় সব থেকে বেশি, ফ্রম দ্য জিউইশ প্রবলেম ইন মার্চেন্ট অফ ভেনিস টু the witch problem and black magic in Macbeth to emerging colonialism in Tempest, every cultural problem and course of history has been addressed through art in Shakespeare. আর উনি কি বলছেন না, ঠিক আগে যেভাবে ব্রেক্ট বলেছেন যে views art not as mere photographic reflection but as naturalism, that is nature means human nature, art reflecting on human nature, তিনি এটার দিকে অনেক বেশি জোর দিয়েছেন। আর মডার্ন লিটারারি ফর্মকে উনি এই ন্যাচারালিজমের দিক থেকেই ডিসকাস করতে চাইছেন।
এরপরে লাস্ট আমরা যার কথা পড়বো দ্যাট ইজ টেরি ইগল্যান্টন। টেরি ইগল্যান্টনের কথা শেষ করে আজকে এই পোর্শনটা শেষ করব আমরা। লিটারালি টেরি ইগল্যান্টন কি বলছেন? টেরি ইগল্যান্টনের মেন কাজ হচ্ছে মার্কসিজম এন্ড লিটারারি ক্রিটিসিজম এন্ড ক্রিটিসিজম ইডিওলজি। এখনো লোকটা বেঁচে আছে, কিন্তু তিনটে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছে। ইডিওলজি, যেটা নিউ মার্কসিস্ট স্কুলের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা, উনি বলছেন ইডিওলজি আর টেক্সটের মধ্যে সম্পর্কটা কি সেটা জানতে হবে। মার্কসিজম তো একটা ইডিওলজি নিয়ে চলে, দ্য ইডিওলজি অফ দ্য supremacy of the proletariat, the hegemony of the proletariat and fall of capitalism. This is more or less the ideology of Marxism. Then how the Marxist text relate that, or how any text is relating that, যেটাকে আমরা Marxist point of view দিয়ে analysis করব। এই লোকটা more or less টেক্সটের উপর কাজ করতে ভালোবাসে। আর কি বলছে? thinks that art is held within ideology. So উনি বলছেন যে কোনো art, if you look at any form of art of any time and any place, you will find that art is held within the realm of ideology. Without any ideological perspective, the art would not become possible. যদি কেউ বলে art for art's sake, আর্টটাকে খালি আর্টের জন্য করছি, then art for art's sake itself is an ideology. Itself is an ideology, যে আমি আর্টটাকে অন্য কোনো ইডিওলজিতে গাইডেড হয়ে করব না। এই যে করবো না, যখন আমি নাটা বলে দিচ্ছি, then I am getting biased. I am getting biased. এই যখনই নাটা বলে দিচ্ছি, যে আর্টস ফর আর্টস সেক, আর্ট ইজ অনলি ফর আর্টস সেক, এই যে আর্টটাকে খালি আর্টের জন্য রাখা, সেটাও তো একটা ইডিওলজি। তাহলে ইডিওলজির জায়গায়, ইডিওলজি থেকে ডিস্টেন্স করে আর্ট চলতে পারে না, কিন্তু কি করে? can distance itself from it apparently. কোথাও আমার দেখে মনে হতে পারে যে এই জিনিসটা কোনো ইডিওলজি, এই যে এক্সাম্পলটা আমি দিলাম, যে এটা কোনো ইডিওলজির ধার ধারছে না, but make us to feel and perceive the ideology from which it brings. ইডিওলজি থেকে দূরে গেলেও আমরা যে কোনো আর্ট আলটিমেটলি আমাদের বুঝিয়ে দেয় যে কোন ইডিওলজি থেকে এটা তৈরি হয়েছে। অ্যাপারেন্টলি আর ইডিওলজিক্যাল সোর্সটা কিন্তু যে কোনো আর্ট আমাদের বোঝাতে বাধ্য। Each element of society's superstructure has its own tempo of development. উনি বলছেন সুপারস্ট্রাকচারের, সোসাইটি সুপারস্ট্রাকচারের অনেকগুলো এলিমেন্ট আছে, তাদের ডেভেলপমেন্টের কোর্স ডিফারেন্ট। মোর অর লেস দিস ইজ ইগল্যান্টন। তো এই হচ্ছে মোর অর লেস মার্কসিজম। বোঝা গেল? এইটা হচ্ছে মোর অর লেস মার্কসিজম। অ্যান্ড মার্কসিজমটা শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা শুরু করব পোস্ট কলোনিয়ালিজম। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আজকে এই অবধি থাক, এরপরের